জি হ্যাঁ ভাই, ভাই, শোনা এখন যাচ্ছে পেতেছি। এখন। তো আমাদের আজকের হ্যালো হুম, বলেন। হ্যালো তো আমাদের আজকের টপিক হচ্ছে আনব্লকিং দ্য পাওয়ার অফ ডেটা। তো আমরা আজকের সরি, জাস্ট 2 মিনিট। হ্যালো ভাই, আপনাকে শোনা যাচ্ছে, আপনি শুরু করেন ক্লাস তাহলে। তো আমাদের আজকে টপিক হচ্ছে আনব্লকিং দ্য পাওয়ার অফ ডেটা। আমরা হচ্ছে আজকে ডেটা অ্যানালাইসিস শিখবো। কালকে আমরা ডেটা ক্লিন করেছিলাম, আজকে সেই ক্লিন ডেটা থেকে আমরা হচ্ছে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিসের বেসিক। অ্যানালাইসিস একটা বড় টপিক, আমরা জাস্ট অ্যানালাইসিসের বেসিসটা শিখবো। তো আমরা যে টুল ইউজ করব, কালকে আমরা এক্সেল আর পাইথন নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা হচ্ছে এসপিএসএস এবং পাইথন নিয়ে কাজ করব। পাইথনটা আসলে সবার জন্য অ্যাপ্লিকেবল, আর আমাদের মূল ফোকাসই হচ্ছে পাইথন। তো আহ, আমাদের জার্নিটা যেভাবে যাচ্ছে, আমাদের হচ্ছে যে ডাটাটা অনেক মেসি ছিল, সে ডাটাটা আমরা ক্লিন করছি। এখন আমরা চতুর্থ দিন শিখবো যে অ্যানালাইসিসটা কিভাবে করতে হয় বা অ্যানালাইসিসটা কিভাবে করব। আমাদের ডাটাটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের ডাটাটা কালকে ক্লিন করার পরে এইরকম একটি শেপে আসছিল। তো কাস্টমার আইডি দেওয়া আছে, নেম ছিল, এই যে একটা প্রবলেম ছিল যে একটা মিসিং ভ্যালু ছিল। সখিনা নামের যিনি ভদ্র মহিলা আছে, ওনার ডেটাটা মিসিং ছিল। তো এইজের তো ওইটা আমরা মিন ইম্পিউটেশন করছিলাম। আর জেন্ডার যেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তো সেখানে আমরা হচ্ছে কোডিং ব্যবহার করছি। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কোডের মাধ্যমে ইউজ করাটা বেটার, এটা আমাদের টাইম সেভ করে, প্লাস হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কমাই দেয়। স্যালারির ক্ষেত্রে আমরা একটা মিসিং ভ্যালু ছিল, ওইটা ইম্পিউট করছিলাম। তো এটা হচ্ছে আমাদের ক্লিন যে ডাটা, সেই ডাটাটার পিকচার। এখানে আমরা জাস্ট হচ্ছে 8টা অবজারভেশন নিয়ে কাজ করতেছি। 10টা ছিল ডুপ্লিকেশন ছিল, প্লাস হচ্ছে যে মিসিং ভ্যালু ছিল, সেগুলো বাদ দেওয়ার পর এখন 8টা হয়ে গেছে। তো খুব ছোট, আমাদের এক্সাম্পলটা শেখার জন্য এটা আশা করি যে পারফেক্ট। বেশি বড় ডেটা ভিজুয়ালাইজ করতে একটু কষ্ট হয়, তাই আমরা ছোট ডেটা ইউজ করছি। তো তারপরে হচ্ছে আমাদের যেভাবে হচ্ছে যে আমরা যাব, আমাদের মূল জিনিসটা যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করার হচ্ছে 3টি স্তম্ভ আছে। 3টি স্তম্ভ আছে অ্যানালাইসিস করার, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, আমরা যেটাকে বলি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কি হচ্ছে বা ডেটার মধ্যে কি আছে, তো ডেটাগুলোর বিহেভিয়ার অনুযায়ী অ্যাভারেজ কাউন্টস এইসব বের করি। এখন সবার জন্য আমরা অ্যাভারেজ পাবো না, আবার সবার জন্য কাউন্টটা পারফেক্ট বা সুইটেবল হবে না। এখন আমাদের একটা ডেটা আছে, সে ডেটাটা হচ্ছে অর্ডিনাল ডেটা। অর্ডিনাল মানে সেটাকে অর্ডার করা যায়। যেমন হচ্ছে এডুকেশন লেভেল, তো এটা হচ্ছে প্রাইমারি, হায়ার এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, 3টা ভাগে ভাগ করা যায়। এখন যেসব ডেটা অর্ডিনাল, সেই সব ডেটার ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাভারেজ কখনোই বের করি না। অর্ডিনালের ক্ষেত্রে অ্যাভারেজ বের করাটা একটা উম, মানে একটা মানে ইউজলেস কাজ।
অর্ডিনাল ডেটার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা কাউন্ট। অর্ডিনাল ডেটা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে কাউন্ট, অ্যাভারেজ হচ্ছে নিউমেরিক্যাল ডেটার জন্য। তো নিউমেরিক্যাল ডেটার জন্য আমরা অ্যাভারেজ বের করি। তো এইসব ডিফারেন্স গুলা জেনে তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা বের করি। কোরিলেশন, কোরিলেশন জিনিসটা একটার সাথে আরেকটা কতটা সংগতিপূর্ণ এই জিনিসটা। যেমন হচ্ছে আইসক্রিম বিক্রির কথাই আমরা বলতে পারি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে আইসক্রিম বিক্রিটা বাড়ে। তো একটা বাড়ার সাথে সাথে আরেকটা বাড়তেছে। তো এটাকে বলে পজিটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন হচ্ছে একটা বাড়তেছে আর একটা কমতেছে। তো এরকম নেগেটিভ কোরিলেশন থাকতে পারে, আমরা সচরাচর দেখি। তারপরে হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো লাস্ট যে স্তম্ভটা সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আমাদের ডেটা সায়েন্টিস্টদের বা ডেটা অ্যানালিস্ট যাই বলে আমরা, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় আহ, যে দক্ষতাটা থাকা উচিত সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখন কম্পিউটার বা এআই বের হয়েছে, কম্পিউটার এআই, চ্যাট জিপিটি, জেমিনাই, ডিপসিক, আরো অনেক কিছু। আমরা অনেক কিছু ইউজ করি, গ্রক। তো এআই গুলো কি, এআই গুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা যা চাই বা কোন টাইপের ডেটার জন্য কোন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সুইটেবল, সেটা এআই একেবারে চোখ বুজে বলে দিতে পারবে। এটা আমাদের কোনো নাই। কোরিলেশন বের করা এআই কে বললে ওরা কোডও দিয়ে দেয়। কিন্তু এআই যেটা পারে না সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এটা হচ্ছে মানুষের আবেগের মতো একটা জিনিস। আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন, আমরা ডেটাটা কতটা ভালোভাবে বুঝি, এই জিনিসটাই আমাদের ভিজুয়ালাইজেশনের পরিচয়। তো এই জন্য হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট সেই ভালো ডেটা সায়েন্টিস্ট বা সেই ভালো ডেটা অ্যানালিস্ট হবে যার ভিজুয়ালাইজেশন দক্ষতাটা বেশি। ডেটা দেখে ডেটার বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া করা, এইটাই হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালাইসিসের সবচেয়ে বড় দক্ষতা। আর একটা মানুষ হচ্ছে মূলত এখন যদি ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট হইতে চায়, তাহলে তাকে ভিজুয়ালাইজেশনের ব্যাপারে ফোকাস দিতে হবে। এটা নিজের মধ্যে চলে আসে, বাট প্যাশন থাকতে হবে। আমি ডেটা অ্যানালাইস্ট হইতে চাই, ডেটা কি বলে বা কি বলতে চাই এই সম্পর্কে প্যাশন থাকতে হবে। আমার মতে যখন আমরা এটা শিখতেছি, এটা অত্যাবশ্যকীয় জরুরি, আমাদের শেখাই লাগবে। বর্তমানে এআই এতটা ইমপ্রুভ হয়েছে বা এতটা আপার লেভেলে গেছে, আমরা যদি এখন ডেটা নিয়ে চিন্তা ভাবনা না করি বা ডেটা কিভাবে হ্যান্ডেল করতে হয় বা ডেটা কোথায় কোথায় কাজে লাগে ওই সম্পর্কে যদি ধারণা রাখি, ভবিষ্যতে অনেক ভয়ানক দিন আসতেছে। পৃথিবীটা খুবই ভয়ানক হয়ে যাবে। তো আমাদের ডেটা নিয়ে আরো বেশি গবেষণা করা উচিত। তো যাই হোক, আমরা এখন পড়ায় ফিরে আসি। তো আমাদের হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আমরা একেবারে বেসিক জিনিস শিখবো, একেবারে বেসিক। তো আমরা হচ্ছে মিন, মিন মানে কি অ্যাভারেজ। যে হচ্ছে 10টা অবজারভেশন আছে, 10টা অবজারভেশন যোগ করে যতগুলো অবজারভেশন তা দিয়ে ভাগ করা, 10 দিয়ে ভাগ করা, অ্যাভারেজ পেয়ে যাব। অ্যাভারেজ কাদের জন্য বের করি? অ্যাভারেজ বের করি হচ্ছে নিউমেরিক্যাল ডেটার জন্য, নট নমিনাল ডেটা। নমিনাল ডেটা ক্যাটাগরিক্যালও হতে পারে বা অর্ডিনালও হতে পারে। এটা কোনোই না, আমরা তার জন্য হচ্ছে অ্যাভারেজ বের করি না, আমরা কাউন্ট দেখি। তো এখানে যেমন এক্সাম্পলে অ্যাভারেজ স্যালারি অফ আওয়ার গ্রুপ ইজ 26,500, 26,500। আমরা এটা আবার প্রশ্ন করব। মিডিয়ান, মিডিয়ান আমরা সবাই আসলে ক্লাস 10-এ গণিত বইয়ের পরিসংখ্যান সাবজেক্টটা খুব ভালো মতো পড়েছি। তো এইগুলা সেখান থেকে আমরা রিলেট করতে পারি। মিডিয়ান মানে কি, মাঝখানের সংখ্যাটা। তো আমাদের কাছে 11 জন আর 11 জনের ইনকাম আছে। তো ইনকামের যে মাঝের যে সংখ্যাটা সেটাকে বলবে মিডিয়ান। এখন মাঝের সংখ্যা বলতে কি, আমাদের আগে যে 10 জনের ডেটা আছে সেটা বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় সাজাইতে হবে। সাজানোর পরে আমরা দেখব যে হচ্ছে মাঝখানে কোন সংখ্যাটা পড়ে, ওইটাই মিডিয়ান। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মিন থাকতে কেন মিডিয়ান দরকার, অনেক প্রশ্ন আসে। আসলে যখন কোনো জিনিস আবিষ্কার হয় বা আমরা শিখি, তার একটা রিজন আছে। আমাদের শেখার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেটা শিখতেছি মনে রাখার দরকার নাই। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যেটা শিখতেছি ওটা কি কাজে লাগে বা কখন ইউজ করি। আমরা মানে পড়ালেখার হচ্ছে উদ্দেশ্য এইটা হওয়া উচিত যে কি কাজে লাগে ওইটা শেখা, কি হচ্ছে ওইটা মনে রাখা না। এখন তো বর্তমান বিশ্বের
কম্পিটিটিভ ওয়ার্ল্ডে এটা আরো গুরুত্বপূর্ণ। তো মিন থাকতে কেন আমরা মিডিয়ান ইউজ করব, এটা একটা স্বভাবগত প্রশ্ন। তো আমাদের আসল হয় কি, মিনের ক্ষেত্রে আউটলায়ার থাকতে পারে। আমরা ইনকামের কথাই চিন্তা করি, যে আমরা 10 জনের ডেটা নিলাম, সবার ইনকাম হচ্ছে 10 থেকে 20 হাজারের মধ্যে। আর একজন ব্যক্তি আছে, সে একটা কোম্পানির সিইও, তার ইনকাম 20 লাখ হতে পারে। এখন এই 10 জনের যদি আমরা অ্যাভারেজ নেই, তাহলে এই অ্যাভারেজটা দেখাবে 50,000 আপ, অবভিয়াসলি 50,000 আপ দেখাবে। তো এভারেজ যদি 50,000 আপ দেখায়, তাহলে কিন্তু আমাদের হচ্ছে প্রকৃত ইনফরমেশনটা আমরা পাবো না। একজনের জন্য 9 জনে ভুক্তভোগী হবে, মানে একটা সমাজের প্রকৃত আহ, দৃশ্যটা আর কি দেখা যাবে না। এই জন্য আমরা যদি মিডল পয়েন্টটা ইউজ করি, হয়তো বা 15,000 আসবে বা 16,000 আসবে, যেটা আরো মোর সুইটেবল। অনেক সময় হচ্ছে মিডিয়ান জিনিসটাও ভালো কাজ করে না, হয়তো বা ডেটাটা বেশি আম, ছড়ানো ছিটানো থাকতে পারে, স্প্রেড থাকতে পারে। তখন আমরা মোড ইউজ করি। আর মোড ইউজ করার আরেকটা সহজ উদাহরণ বলি। আমাদের কাছে অর্ডিনাল ডেটা আছে, মানে কোনো সংখ্যা না, অর্ডিনাল, জাস্ট ক্যাটাগরিক্যাল। তো হচ্ছে আম, আম, আহ, নিম্ন প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, আর উচ্চ মাধ্যমিকে আর উচ্চ শিক্ষা কারা গ্রহণ করছে, এই 3টা ক্যাটাগরি। এখন এখানে তো আমাদের মিনে তেমন কাজ হবে না, মিডিয়ানও অনেক সময় কাজ হয় না। তো মোট জিনিসটা কি করে, কোন ধরনের কোন টাইপের ডেটা বেশি আছে। এখন আমাকে যদি বলে যে 100 জন মানুষ আছে, তার মধ্যে কিছু মানুষ প্রাইমারি লেভেল পর্যন্ত লেখাপড়া করছে, কিছু মানুষ হাই স্কুল পর্যন্ত, কিছু মানুষ হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করছে। তো আমাকে যদি বলে যে 100 জনের ভিতর 50 জনে হচ্ছে প্রাইমারি লেভেল পর্যন্ত পড়ছে, আর 30 জনে 50 জনে প্রাইমারি, 30 জনে উচ্চ মাধ্যমিক, আর 20 জনে হচ্ছে উচ্চতর শিক্ষা গ্রহণ করছে। তো আমাকে এই ডেটাটা আমাকে বলছে। এখন আমাকে যদি বলে যে আমি একজন মানুষ চুজ করব, তুমি বলো সে কোন টাইপের মানুষ হওয়ার সম্ভাবনা বেশি, আমি অবশ্যই বলবো যে প্রাইমারি লেভেল পর্যন্ত পড়ছে এমন মানুষ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ 50 জন আছে। তো মোড জিনিসটা কি করে, যেটার ফ্রিকোয়েন্সি বেশি, যে টাইপ অফ ডেটার ফ্রিকোয়েন্সি বেশি ওইটা নেয়। অনেক সময় এই ক্ষেত্রে মিডিয়ানও কাজ করবে না, মিনও কাজ করবে না। তো মোস্ট কমন স্লারির জিনিসটা দেশে। তো আশা করি মোড জিনিসটা বুঝছেন, যে আহ, যে টাইপের ডেটা সবচেয়ে বেশি বার আছে তাকে বলা হয় হচ্ছে মোড। তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা বুঝি, আমরা জাস্ট ফিল করব, এইসব জিনিস মুখস্থ করার কিছু নাই, জাস্ট ফিল। আমাদের এআইএস এ সব আমাদের দিয়ে দেবে, বাট ইনটিউশন কেন আমরা করি, কেন করব না, কখন করব, এই সব জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জাস্ট বোঝার চেষ্টা করবো, এখানে কিছু মুখস্থ করার কিছু নাই, জাস্ট ফিল করা কেন দরকার। এই ছোট ছোট জিনিস শিখে আজকে চায়না আমেরিকা আপার লেভেলে চলে গেছে। তাদের এআই কতটা আপডেটেড, সেটা হচ্ছে যে আমি নিজেই অবাক হচ্ছি, মানে এত আপডেট পর্যায়ে চলে গেছে, আর আমরা কোথায় আছি। আচ্ছা, তো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা শিখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশন শব্দটার যদি আমরা বাংলা করি, তাহলে বোঝায় যে বিচ্যুতি। ডেভিয়েশন মানে হচ্ছে বিচ্যুতি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সহজভাবে আমরা বুঝবো, যে আমাদের কাছে 10 জন ব্যক্তি আছে, তাদের ইনকামের যে রেঞ্জ, সেটা হচ্ছে 10,000 থেকে 20,000। তো এই মানুষগুলোর ইনকামের রেঞ্জ কিন্তু ছোট, 10 থেকে 20,000। কিন্তু আমাদের কাছে 10 জন ব্যক্তির ডেটা আছে, তাদের ইনকামের রেঞ্জ 10,000 থেকে 10 লাখের মধ্যে। তো এখানে কিন্তু ডাটাগুলো ছড়ানো ছিটানো আছে, অনেক ডিফারেন্স আছে। তাদের অ্যাভারেজ নিলে হয়তো বা মাঝের একটা ভ্যালু আসবে, কিন্তু ওই অ্যাভারেজ থেকে প্রতিটা মানুষের ইনকামের যে ডিফারেন্স, ওইটা কিন্তু অনেক হিউজ বড় ভ্যালু দেবে, কারণ তাদের মিনটা অনেক বড়। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিন থেকে, মানে মিন ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু থেকে, অ্যাভারেজ ইনকাম থেকে সবার ইনকামের ডিফারেন্স কতটুকু, এইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়। মানে ডাটাটা কতটা ছড়ানো ছিটানো আছে এইটা দেয়। আমরা একটা জিনিস, একটা প্রশ্ন করি, সবার ইনকাম যদি হচ্ছে 10,000 টাকা হয়, সবার, 10 জন মানুষের সবার ইনকাম 10,000 টাকা, তাহলে ডেটা কিন্তু ছড়ানো ছিটানো থাকবে না, সবার ইনকাম 10,000, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 হবে। আসসালামু কারণ হচ্ছে, আলাইকুম। জি কিছু বলবেন? কুরমা। হ্যালো।
তো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জাস্ট একটু ধারণা পেলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ডেটার বিস্তৃতি। ডেটাটা কি ছড়ানো ছিটানো বেশি, না ছড়ানো ছিটানো, না একই জায়গায় হচ্ছে ক্লাস্টার্ড, একই জায়গায় জড়ানো অবস্থায় আছে, এইটা শিখি। তো এটা হচ্ছে যে ডেটাটা ছড়ানো ছিটানো বেশি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান অনেক বেশি হবে, আর ডেটাটা ছড়ানো ছিটানো কম মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান অনেক কম হবে। সবার ইনকাম যদি 10,000 হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 0, কারণ তাদের মিনও 0। তাহলে মিন থেকে সবার ইনকামের যে ডিস্টেন্স 0 হবে, তা ওইটা আবার গড় করলে সেটাও 0। তো তারপরে আমরা যেটা করব, আমাদের যেটা মূল ফোকাস, সেটা হচ্ছে এক্সেল ফাইলটাকে ইম্পোর্ট করব আমরা আমাদের হচ্ছে এসপিএসএস এ। আশা করি এসপিএসএস সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো আমি জাস্ট হচ্ছে এসপিএসএস সম্পর্কে বেসিক কিছু কথা বলি। যারা হচ্ছে গবেষণা বা গবেষণার জন্য আমরা স্প্রেডশিটে মোটামুটি কাজ করতে পারি, কিন্তু যারা একটু গবেষণা করে বা বড় ডাটা হ্যান্ডেল করা লাগে, যাদের হচ্ছে পাইথন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু কম ধারণা আছে, প্লাস হচ্ছে যারা অন্য সেকশনের লোক, যেমন হচ্ছে কেউ হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কোনো একটা সাবজেক্টে পড়তেছে, তো তাদের হচ্ছে থিসিসের জন্য বা তাদের কোনো কিছু নিয়ে গবেষণা করতেছে, কিছু ক্যালকুলেশন করা লাগবে, তো তাদের ক্ষেত্রে এসপিএসএস খুবই পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ। কারণ এটা হচ্ছে আইকন ইউজ করে যে কোনো কাজ করা যায়, শেখাটা খুবই ইজি। আমরা যেমন ফোন নিজে অটোমেটিক শিখে যাই, এসপিএসএসটাও ওই রকম। জাস্ট আমি দেখাবো যে কিভাবে আইকন ইউজ করে কাজ করা যায়। আর এসপিএসএস কে আমি যেটা বলি সেটা হচ্ছে মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা সায়েন্সের মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর হচ্ছে আগের যে অ্যানালগ অ্যানালগ বললাম, যেমন এক্সেল, ওই যে হিসাব নিকাশের শীট, তার মধ্যবর্তী অবস্থা। কারণ কি, এক্সেল দিয়ে বাটন ক্লিকের মাধ্যমেও আমরা হচ্ছে হিসাব নিকাশ করতে পারি, আবার কোডের মাধ্যমেও করতে পারি। তো অনেকে হচ্ছে যে কোডের বাটন ক্লিকের মাধ্যমে করাটা প্রেফারেবল করে, আমিও, সবাই এইটা অনেক ইজি তাই। কিন্তু এটা রিপ্রোডিউস করা যায় না, মানে একই কাজ বারবার করতে হয়। আমি যদি এক কাজ করি আবার কোনোভাবে ডিলেট হয়ে গেলে ওই কাজটা আবার করতে হয়, কিন্তু কোডে এই প্রবলেমটা হয় না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সেল শিটটা ইম্পোর্ট করব আমাদের ইতে এসপিএসএস সফটওয়্যারে। তারপরে অ্যানালাইজ করতে হয় কিভাবে, ওইটা জাস্ট স্টেপ গুলো দেওয়া আছে। অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, তারপরে ফ্রিকোয়েন্সি বের করব, এইজার স্যালারি দেখব, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইসব দেখব। জাস্ট আমরা বেসিক ধারণা যে কিভাবে করতে হয় আর এটা সুবিধা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন একটু এসপিএসএস এ যাই। তো আচ্ছা, তো আমরা হচ্ছে এসপিএসএস ডেটা দেখতে পাচ্ছি। তো এসপিএসএস ডেটাটার আগের ডেটাটাই, এটা জাস্ট আমি হচ্ছে এসপিএসএস ডেটার ক্ষেত্রে একটু এক্সপ্লেইন করি আসলে এটা কিভাবে দেখাচ্ছে, বা এটা সুবিধাটা আমরা করতে করতেই দেখবো, এটা হচ্ছে প্রবলেম নাই, সুবিধাটা দেখা যাবে। তো এখানে আমরা দেখি ওই আগের ভেরিয়েবল গুলাই আছে, আমি জাস্ট এখানে আবার দেখাচ্ছি। তো কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা এটা যেহেতু সংখ্যা প্রকাশ করছে, এটা দিয়ে আমরা অ্যানালাইসিস করবো না, কাস্টমার আইডি তো সবার জন্য ইউনিক হয়, এটা দিয়ে কোনো অ্যানালাইসিস করার তো কোনো অর্থ হয় না, জাস্ট একজনকে আলাদাভাবে আইডেন্টিফাই করা। তো কাস্টমার আইডির পরে একটা স্কেলের মতো জিনিস আছে, মানে এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ডেটা, এটা বুঝিয়েছে। আর এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা, এটার জন্য এই সাইনটা ইউজ করে। ক্যাটাগরিক্যাল না, সরি, এটা হচ্ছে নমিনাল, নাম বোঝায়। নাম বোঝায় যেসব ডেটা দিয়ে, সেই সব ডেটা থেকে অ্যানালাইসিসটা একটু আপার লেভেলের, এটা হচ্ছে বিগ ডেটা দিয়ে, বিগ ডেটা অ্যানালাইসিস নামে, অ্যানালিটিক নামে একটা বিষয় আছে, ওইটা নিয়ে কাজ করে। আমাদের বেসিক জিনিসটা আগে শেখা উচিত। তো এই জিনিসটা এটা হচ্ছে
নিউমেরিক্যাল, জেন্ডারটা হচ্ছে অর্ডিনাল, অর্ডিনালের কথা আমরা বলছিলাম। তো এই তো স্যালারি, এইখানে দুইটা আইকন আছে, আমরা যদি একটু নিচের দিকে তাকাই, একটা হচ্ছে ডেটা ভিউ আর একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ। এখানে ডেটাটা কিরকম ভাবে আছে ওইটা দেখাচ্ছে, আর এখানে ভেরিয়েবল ভিউ, ভেরিয়েবল ভিউতে যাই আমরা দেখতে পারি যে ভেরিয়েবল গুলো কি কি ভেরিয়েবল আছে আর কার টাইপ কি রকমের। তো এটা জাস্ট হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনটা আরো ইজি করে দেয় যে কোন ডেটা টাইপ কি। তা আমরা এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস বলতে আমরা এসটার দিকে তাকাই। তো এই যে আমরা কি কি বের করতে চাই, এ যেহেতু একটা নিউমেরিক্যাল ডেটা, তো এখানে মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইসব আমাদের দেখার একটা দরকার পড়ে। তো ওইখানে যে স্টেপটা দেওয়া আছে আমরা সেই স্টেপটাই ফলো করব। অ্যানালাইসে যাব, একেবারে সিম্পল ইজি। অ্যানালাইসে যাব, যাওয়ার পরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। অ্যানালাইজের পরে এখানে বাটন আছে, আমরা বলছি না যে আইকন দিয়ে আমরা কাজ করব। অ্যানালাইসে যাব, তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দিয়ে ফ্রিকোয়েন্সি দেখতে পারি, তবে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ করব। তো আমরা কোন ভেরিয়েবলের জন্য আসলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখতে চাই, সবার জন্য দেখতে চাইলে একলাগে দেখা যাবে, প্রবলেম নাই। তো আমরা এজের জন্য দেখতে চাই, আমরা প্রথমে মাউসে ক্লিক করব, তার সাথে এখানে এজটা সিলেক্ট করলাম, তীরের বাটনটা ক্লিক করলাম, ওইটা ওই পাশে গেল, মানে এজ এর জন্য অ্যানালাইসিস করবে। তারপরে আবার স্যালারি, স্যালারির জন্য আমরা একটু অ্যানালাইসিস করি। তো এই দুইটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এখন অ্যানালাইসিস করতে চাইলে আমাদের দেখতে পাচ্ছি আমরা যে এই পাশে একটা অপশন নামে বাটন আছে, অপশন নামে বাটন আছে। তো অপশন বাটনে আমরা ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো, অনেকগুলো অপশন, মানে আমরা যেগুলো আর কি চাই। তো আমরা দেখতে পাচ্ছি কি মিনে টিক দেওয়া আছে। টিক দেওয়ার মানে হচ্ছে কি মিনটা আমাদের দেখাবে, সাম মানে ওই যে রোটা সিলেক্ট করছি, যেমন হচ্ছে এইজ, এইজ অথবা স্যালারি, এই দুইটার যদি আমরা সাম দেখতে পাই মানে অবজারভেশনের যোগফল, তো এটা হচ্ছে যাইয়া দেখতে চাইলে আমরা টিক দেব। এখন কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টিক দেওয়া আছে মানে দেখাবে, মিনিমামে টিক দেওয়া আছে, ম্যাক্সিমামে টিক দেওয়া আছে, মানে এইসব দেখাবে। তারপরে কি ভেরিয়েন্স যদি দেখতে চাই, ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটার সংজ্ঞা আছে, আমরা হয়তোবা ডিটেলস জানবো, কিন্তু ক্লাস লেন্থটা যেহেতু আমাদের 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, আমরা যা দেখি এই দুইটাই হচ্ছে ডেটার ঘর থেকে ডেটা কতটা সরানো ছিটানো ওইটা মেজার করে। রেঞ্জ, আমরা রেঞ্জ দেখতে চাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েন্সের রুট তো ওটার দরকার নাই, আমরা রেঞ্জ দেখতে চাই। রেঞ্জ মানে কি মিনিমাম থেকে ম্যাক্সিমামের দূরত্ব কত, এইটা স্কুইনেস কার্টুনিস, এটা আমরা আস্তে আস্তে শিখবো আপার লেভেলের। তো গেল, আমরা হচ্ছে সিলেক্ট করে দিলাম। এখন আমরা ওকে বাটনে ক্লিক করব, জাস্ট আর কোনো কাজ নাই, এটা সিম্পল, একই কাজ বারবার করা লাগে, এইসব শেখাটা অনেক ইজি, একেবারে আমরা যেভাবে ফোন চালানো শিখি। তো ওকে বাটনে ক্লিক করলাম, এখন আমরা রেজাল্ট পেলাম। রেজাল্টের দিকে আমরা একটু তাকাই। এন, এন দ্বারা বোঝায় নাম্বার অফ অবজারভেশন। কয়টা অবজারভেশন ছিল, এই যে 8টা, তাই 8 দেখাইছে। রেঞ্জ কত, 21, মানে বড় এইজের যে বড় লিমিট, বড় লিমিট থেকে ছোট লিমিটের মধ্যে পার্থক্য হচ্ছে 21। মিনিমাম কত, 24 বছর বয়স ছিল। আমরা ইকুইটা দেখতে পারি। সরি, আমার মনে হয় স্লাইডটা দেখাচ্ছে না রেজাল্টের, আমি ওইটা শেয়ার করতেছি, ওটা আবার আলাদাভাবে শেয়ার করা লাগবে। তো রেজাল্টের এটা আমি আবার শেয়ার করতেছি। সরি, দুইটা আলাদাভাবে শেয়ার করা লাগে, একই প্রোগ্রামিং এর, বাট হচ্ছে আলাদাভাবে শেয়ার করা লাগে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আহ তো হ্যাঁ হ্যাঁ, আমরা দেখা আবার একটু যাচ্ছে। তাকাই, আমরা আবার একটু তাকাই। উম তো হচ্ছে আমরা যেটা রান করছিলাম সেটা আমরা দেখছি। এখন হচ্ছে যাইয়া এইটা সম্পর্কে একটু ভালোভাবে ধারণা নেই, আমরা তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালোভাবে বুঝবো। আসলে আন্ডারস্ট্যান্ড করাটা মেইন, মনে রাখার কিছু নাই, আমরা সবাই ভুলে যাই। বাট আমরা যদি ফিল করতে পারি, জিনিসটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে আমাদের ওইটা কাজে দেবে বেশি। তো এটা আসলে অন্য একটা উইন্ডোতে ওপেন হয়েছে, তো তো ওটা শেয়ার না দিলে আসতেছিল না, তাই হচ্ছে শেয়ার আবার এই উইন্ডোটা নিয়ে আসছে। তো আমরা একটু তাকাই, আমরা এইজ, এইজের জন্য কি নাম্বার অফ অবজারভেশন, এন দ্বারা বোঝায় নাম্বার অফ অবজারভেশন। তো এইজের নাম্বার অফ অবজারভেশন কয়টা আছে, 8টা আছে। এইজের রেঞ্জ, রেঞ্জ মানে কি মিনিমাম থেকে ম্যাক্সিমামের মধ্যে কতটুকু ডিস্টেন্স, একেবারে আমরা কতটুকু, কত বছরটা হচ্ছে ক্যাপচার করছি, 21 বছর। ছোট থেকে বড়র মধ্যে ডিস্টেন্স কতটুকু, মিনিমাম কত ছিল, 24,
ম্যাক্সিমাম কত 45। দেখো এটা বিয়োগ করলে 21 আসবে। সাম সবার বয়স যদি আমরা যোগ করি তাহলে 244.25 আসছে। এখন 0.25 কেন আসছে, আমরা ইম্পুটেশন করছিলাম মিনও দিছে। সামটা আমি জাস্ট নিজে আর কি দিলাম উইলিংলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আসছে। এখন এজের রেঞ্জই কম, তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান স্বভাবতই কম আসবে, যেটা আরো ইন্ডিকেট করে যে এজ গুলা কাছাকাছি আসে। স্যালারি স্যালারির ক্ষেত্রে রেঞ্জ অনেক বড়, কারণ স্যালারির ক্ষেত্রে একটু আমরা পার্থক্য দেখেছি। মিনিমাম স্যালারি হচ্ছে 1,200, ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে 4,000, সরি, হ্যাঁ 4,000, সরি 45,000। আর স্যালারির যোগফল দেখাচ্ছে, স্যালারির মিন এভারেজ স্যালারি দেখাচ্ছে, এভারেজ স্যালারি দেখাচ্ছে অ্যারাউন্ড 23,675 টাকা। আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু বড় হবে, কারণ আমরা ইনকাম জিনিসটা একটা বড় সংখ্যা নিয়ে হ্যান্ডেল করে, তো বড় সংখ্যার যে ভেরিয়েবলে বড় সংখ্যা আছে তার কিন্তু অবজারভেশনও অনেক বড় হবে। তো আমরা কি মোটামুটি একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সম্পর্কে ধারণা পেলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে গেল। তারপরে আমরা আবার হচ্ছে ডেটার ক্ষেত্রে চলে আসি, আমরা আরো কিছু হচ্ছে জায়গা অ্যানালাইসিস শিখবো। তো আমাদের ক্ষেত্রে আবার আমরা হচ্ছে ওই স্লাইডে ফিরে যাই। সরি দেখাচ্ছে না, আমি শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আবার হচ্ছে পূর্বের স্লাইডে ফিরে গিয়েছি। তো পূর্বের স্লাইডে যাওয়ার পরে উম আমরা একটা অ্যানালাইসিস শিখছি, আর একটা জিনিস দেখাবো আমি, সেটা হচ্ছে কি আমরা যে অ্যানালাইসিসটা করছি সে দুইটাই ছিল হচ্ছে গিয়ে সংখ্যা। এই যে একটা সংখ্যা, সিটি সিটি না সরি স্যালারি ও সংখ্যা, মানে সংখ্যার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ম্যাক্সিমাম রেঞ্জ এইসব, ম্যাক্সিমাম রেঞ্জ এইসব বের করতে পারি। এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে জেন্ডার নিয়ে কাজ করব আর হচ্ছে সিটি নিয়ে কাজ করব। দুইটাই হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা। এটার মিন বের করা বা মিডিয়ান বের করা এটা অতটা ফ্রুটফুল না, মানে এটা আসলে আমাদের কোনো ইনফরমেশনই দেয় না। এইসবের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, যে মেল কতজন আছে বা হচ্ছে যাইয়া কোন সিটিতে কতজন মানুষ আছে, এইটাই আমাদের হচ্ছে যাইয়া প্রপার তথ্য দেয়। তো আমরা কি করবো, অ্যানালাইসিসে যাব। অ্যানালাইসিসের ভিতর অনেক টাইপের টেস্ট আছে, সবকিছুই আছে। আসলে আমাদের অ্যানালাইসিসের টপিক, ওই টপিকে যত জিনিস দরকার, মানে অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান, অ্যাজ এ প্রাইমারি লেভেল ডেটা সায়েন্টিস্ট আমাদের সব আছে। আমরা যখন আরো আপার লেভেল হই তখন আমাদের পাইথন কাজে লাগে ভাই। কিন্তু জাস্ট প্রথমে গবেষণা শুরু করা বা ডেটা অ্যানালাইসিস করা, প্রথম লেভেলে এসপিএসএস আমাদের সবই প্রোভাইড করে, সবই। তো আমরা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিজ দেখবো। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিজ দেখবো। ফ্রিকোয়েন্সিজ কেন দেখবো, এটা জাস্ট কাউন্টটা দিবে, যেটা আমাদের হচ্ছে যে জাস্ট ডেটা সম্পর্কে ধারণা দেবে, যেটা আমরা হচ্ছে অর্ডিনাল ডেটার ক্ষেত্রে করি, ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে করি। তো আমরা করলাম, আমরা কার কার করতে চাচ্ছি, আমরা হচ্ছে আহ অবভিয়াসলি বলছি যে জেন্ডারের করব আমরা, আর হচ্ছে সিটি এর করব, কারণ এই দুইটার ক্ষেত্রে আমরা মিন মিডিয়ান মোড করতে পারি না। এখন এখানে স্ট্যাটিস্টিক্স জিনিসটা আছে, আহ, আমাদের সবারই মোটামুটি, আমরা যখন অনার্স করি স্ট্যাটিস্টিক্স নামে একটা সাবজেক্ট থাকে। তো এখানে যে জিনিসটা দিছে সেটা হচ্ছে কোয়ার্টাইলস। কোয়ার্টাইলস দেখাইতে পারে যে প্রথম 4 ভাগের 1 ভাগে কি আছে, দ্বিতীয় 4 ভাগের 1 ভাগে কি আছে। সেটা টেন্ডেন্সি এখানে দেওয়া আছে, বাট এটা ইউজ করা ততটা ফ্রুটফুল না। আবার এখানে ডিসপারশনের ব্যাপারটা দেওয়া আছে। তবে আমরা এটা চাই না, আমরা জাস্ট কাউন্টটা চাই, মূলত আমাদের যেটা দরকার। তো ডেটাটা দিয়েছে, আমি হচ্ছে ডেটার ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। তো যেটা আসছে আর এই সম্পর্কে আমি একটু কথাও বলবো, সেটা হচ্ছে উম, তো দেখেন আপনারা যে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি টেবিলটা দিছে। তো ফ্রিকোয়েন্সি টেবিল প্রথমটা কার, জেন্ডারের, আর দ্বিতীয়টা হচ্ছে সিটির। এখন স্ট্যাটিস্টিক্স চাইছিলাম, জাস্ট স্ট্যাটিস্টিকটা দিয়েছে পার্সন, মানে আপনার হচ্ছে দুইটার ক্ষেত্রে কত মিল অমিল আছে, ভ্যালিড কয়টা মিসিং কয়টা, প্রথমে এইটা দিছে যে হচ্ছে জায়গা জেন্ডারের ক্ষেত্রে ভ্যালিড 8টা, সিটির ক্ষেত্রে ভ্যালিড 8টা। আমরা কোনো মিসিং ভ্যালু রাখি না, কারণ ডেটাটা ক্লিন করছে। তো পার্সেন্টাইল দিছে যে কতর মধ্যে কতজন আছে। আর সিটির জন্য পার্সেন্টাইল কেন দেয় নাই, কারণ সিটি
এটাকে অর্ডিনাল হিসাবে কল্পনা করি না, আমরা জাস্ট এটাকে নমিনাল হিসাবে কল্পনা করছি। এটা একটু চেঞ্জ করা লাগবে। তো এ ব্যাপারে আমরা যখন আরো বিস্তারিত গভীরভাবে জানবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের মূল ফোকাসে আছে, আমি একটু বেশি ডিপে চলে যাচ্ছি, ডিপে চলে যাওয়া উচিত না। তো জেন্ডারের ক্ষেত্রে দেখি, জেন্ডারে আমরা জিরো কাদের ধরছিলাম, জেন্ডারে আমরা জিরো ধরছিলাম ফিমেলকে, আর ওয়ান কাদের ধরছিলাম, ওয়ান ধরছিলাম মেলকে। তো আমরা দেখতেছি কি ফিমেল ছিল 3 জন, তাদের পার্সেন্টেজ 37.5%। আর এটা ভ্যালিড পার্সেন্টেজ মানে কি মিসিং ভ্যালু গুনা বাদ দিয়ে দিছে। তো আর মেল ছিল 5 জন, 5 জনের কত 62.5%। তো এই জিনিসটা, তারপরে এটা কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ গুলো যোগ করলে 100 হয়েছে সেটা দেখাইছে। এখন সিটির ক্ষেত্রে আমরা মূলত ফ্রিকোয়েন্সিটা দেখাটাই আমাদের টার্গেট ছিল। তো সিটির ক্ষেত্রে আমরা যদি তাকাই, সিটির ক্ষেত্রে সব সিটির ফ্রিকোয়েন্সি এক এক, কিন্তু ঢাকা সিটিতে লোক ছিল 3 জন। তো সব সিটিতে লোক একজন, তাদের পার্সেন্টেজ 12.5% ছিল, কিন্তু ঢাকা সিটিতে যেহেতু 3 জন ছিল তাই 37.5% আসছে। তো যেটা আমাদের একটা ধারণা দেয়, আমরা যে ডেটাটা অ্যানালাইসিস করতেছি কোন সিটির লোক বেশি। তো পার্সেন্টেজ আকারে দিলে আরো বেশি, আমরা যখন অনেক বড় ডেটা নিয়ে কাজ করব যে বরিশালে আছে 2,000, ঢাকা আছে 3,000, খুলনা আছে 10,000, তো আমাদের ওই তুলনা করার মতো সেন্সটা থাকে না। তো পার্সেন্টেজ জিনিসটা কি করে যে 100-র মধ্যে কত, এটা আমাদের কিন্তু হিসাবে অনেক ভালো হয়। 100-র মধ্যে কত, একটা বিজনেস করতেছি, বলছি যে আম, লাভের 10% আমার, যেহেতু আমি টাকা দিব, 90% তোর। এই জিনিসটা একটু বোঝা যায় ভালোভাবে। তো এই জন্য পার্সেন্টেজটা আমরা ইউজ করি তুলনা করার জন্য। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বলতেছি সেটা আমি ক্লাসের শুরুর দিকে বলছিলাম যে এসপিএসএস খুবই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে বাটন ক্লিক, যেটা আমরা এক্সেলে করি, আইকন ক্লিকের মাধ্যমেও কাজ করা যায়, আবার কোড লেখার মাধ্যমেও কাজ করা যায়। তো এইটুকু আমরা একটু লক্ষ্য করি, এইখানে একটা জিনিস লেখা আছে, কি লেখা এটা আমাদের মূল বিষয় না, জাস্ট আমরা দেখি। তো এটা দ্বারা বোঝাইছে কি ফ্রিকোয়েন্সি কিভাবে বিল্ড করতে হয়। জাস্ট আমরা বাটন ক্লিক করছি, তো যখন রেজাল্টটা দিয়েছে তখন ওই বাটন ক্লিক করার ফলে কোন কোডটা রান হয়েছে ওই কোডটাও এখানে দিয়ে দিছে। দিস ইজ এ বিউটি অফ এসপিএসএস। এই জন্য এসপিএসএস টা ভালো লাগে যে ও কোডটাও দিয়ে দেয়, কিছুটা শেখা যায়। তবে আমরা ম্যাক্সিমাম, আমি নিজেও বাটন ইউজ করি, কোড লেখা অনেক সময় ঝামেলা মনে হয়। তো এই আমরা যে ফ্রিকোয়েন্সি বের করছি কার কার, জেন্ডার এবং সিটির, সেই দুইটা ভেরিয়েবল দিছে। তো অর্ডার মানে কি অ্যানালাইসিস করতে হবে, এই সব সাব কমান্ড আছে। তো এইগুলা দেওয়ার পরে আসলে এইটা রান হয়। তো তার আগের কোডটাও আমরা যদি দেখি ওই রকম, যে ফাইলটা আগে আনছি, তো ফাইলটা ইম্পোর্ট করতে হয় না, তো ইম্পোর্ট করার জন্য আমরা বাটন ক্লিকের মাধ্যমে করছি। কিন্তু আমরা যদি এই কোডটা লিখতাম, সিলেক্ট করে যদি রান বাটনে ক্লিক করতাম, তাহলেও এই সেম ডাটাটা ইম্পোর্ট হইতো, তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিকটা আমরা রান দিতাম। তো এখন আমার যেটা কথা সেটা হচ্ছে কি এসপিএসএস সম্পর্কে আরেকটু ধারণা দেই। আমরা অনেক গ্রাফও দেখাইতে পারি, কোরিলেশন, আমরা কোরিলেশনটা দেখবো, অ্যাসোসিয়েশনটা। তো আমাদের এসপিএসএস এর 3টা উইন্ডো ওপেন করা যায়, 3টা উইন্ডো। প্রথম উইন্ডো হচ্ছে ডেটা ভিউ করার জন্য, আমি যে প্রথম উইন্ডোটা ওপেন করছি। আর তারপরে আসে এই উইন্ডোটা, এই উইন্ডোটা সব রেজাল্ট সিলেক্ট করে রাখে। 3টা ফরম্যাটে আলাদা, 3টা উইন্ডো বললে ভুল হবে, 3টা ফাইল ওপেন হয় একসাথে। তো এটা হচ্ছে যে রেজাল্টের উইন্ডো, রেজাল্ট দেখাবে। তো এটার ক্ষেত্রে একটা বিউটি হচ্ছে কি, আমি যে রেজাল্টটা পেয়েছি, আমাদের গবেষণার ক্ষেত্রে তো অনেক সময় এই রেজাল্টটা দরকার, কারণ এই রেজাল্টে আমরা দেখাই যে আমি এইটা পেয়েছি, এইখানে অ্যাসোসিয়েশন বেশি, ঢাকার মানুষ বেশি, সামথিং এই আমাদের কিন্তু একটা আইডিয়া হয়। তো এই রেজাল্টটা এমন ফরম্যাটে দেয়, আমরা কিন্তু রাইট বাটনে ক্লিক করে এই ডেটাগুলো কপি করতে পারি ইমেজ হিসাবে বা এক্সেল ওয়ার্কশিট হিসাবে, যে কোনো ভাবে এটা কপি করা যায়, কপি করে যে কোনো জায়গায় ইউজ করা যায়। মানে রিসার্চের ক্ষেত্রে ডেটা সায়েন্সের সেক্টর, যেমন স্ট্যাটিস্টিশিয়ান বা যারা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে বা ডেটা নিয়ে কাজ করে, তারা একটু আপার লেভেলের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আর পাইথন। কিন্তু সবার জন্য, ওভারঅল সবার জন্য এসপিএসএস হচ্ছে যে খুবই সুবিধাজনক। আর সবারই এসপিএসএস সম্পর্কে অ্যাটলিস্ট প্রথমে ধারণা থাকা উচিত। তো আমরা এটা দেখলাম। আর একটা, হ্যালো, আমরা হচ্ছে আরেকটা উইন্ডো সম্পর্কে কথা বলবো। সেই উইন্ডোটা হচ্ছে কোডের উইন্ডো, মানে আরেকটা নতুন ফাইল ওপেন করা যায়, সেটা হচ্ছে কোডের জন্য। সেটা আমি এখন দেখাচ্ছি না, সেটা হচ্ছে কি এই কোডগুলা লিখে আমরা
ওই উইন্ডোতে কোডগুলা লিখি। পাইথনে যেমন কোড লেখার জন্য একটা উইন্ডো আসে, পাইথন তো যেখানেই কোড লিখি সেখানেই রেজাল্ট দেয়, কিন্তু এসপিএসএস কোড লেখার জন্য আলাদা উইন্ডো থাকে। ওইখানে কোডটা লিখলে এই রেজাল্টের ফোল্ডারে এসে রেজাল্টটা দিবে। তো আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। আমি জাস্ট দুই একটা গ্রাফ দেখাবো বোঝার জন্য, আমরা ইন ডিটেলস হয়তোবা পরে দেখাবো। তো আমরা হচ্ছে আবার আমাদের স্লাইডে চলে যাই। তো আমাদের এইটা ডেটাটা ছিল, তো ডেটার ক্ষেত্রে আহ আমরা হচ্ছে সিম্পলি হচ্ছে যে ডেটাটা দেখতে পাচ্ছি। তো ডেটার ক্ষেত্রে আমরা যদি গ্রাফে যাই যে কোনো ডেটাটাই হচ্ছে যে দেখতে পারি। চার্ট যদি আমরা দেখি, চার্ট দেখতে চাই, তো এখানে ডিফারেন্ট টাইপস অফ চার্ট আছে। যে আমরা হচ্ছে যে কোনো টাইপের চার্ট যদি দেখতে চাই তাহলে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে উম sorry, এটা কাজ করতেছে না। সরি, ডেটাটা মেবি হচ্ছে ওয়েবসাইটে আপডেট দেওয়া লাগবে, ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি এটা দেখছি, গ্রাফ দেখানোর ইচ্ছা ছিল, তো আমরা একটু পাইথনে দেখাবো। আমাদের যেহেতু টাইমটাও একটু শর্ট, তো আমরা একটু পাইথনটা দেখি। আর পাইথন হচ্ছে যে পাইথনের সাথে এটার ডিফারেন্সটা কোথায়, এটা আমরা একটু দেখবো। তো আচ্ছা, তো আমরা হচ্ছে আহ পাইথন পাইথন বলতে আমরা হচ্ছে কোল্যাবটা হচ্ছে ওপেন করেছি, কালকের কোল্যাবের প্রোগ্রামটা। তো আমরা আসলে যে কাজগুলো করেছি ওই কাজগুলো এখানে দেখার চেষ্টা করব। তো আমাদের এখানে হচ্ছে কোলাব ইউজ করাটা সুবিধা, কালকে বলেছিলাম যে কোলাব জিনিসটা হচ্ছে যে আমাদের অনলাইনে সব সাপোর্টটা দেয়। আর আমাদের যদি ল্যাপটপের প্রসেসর হচ্ছে যে অতটা আপডেটেড না, আমরা কোলাবে কাজ করতে পারি। আমাদের অনেক সময় অনেক লাইব্রেরি ইনস্টল করা লাগে। তো আর জুপিটার জিনিসটা অনেক ভালো, জুপিটার নোটবুক, ওটা হচ্ছে আমাদের নেট না থাকলে হচ্ছে যে খুব ভালোভাবে কাজ করা যায়। তো আমি অবশ্য কোলাবে কাজ করা কমফোর্টেবল ফিল করি। তো আমরা হচ্ছে দেখতেছি যে আমাদের পাইথনের ক্ষেত্রে কি, পাইথনটা আগে একটু বোঝার চেষ্টা করি। পাইথন জিনিসটা হচ্ছে যে প্যাকেজ বেস জিনিস, যে পাইথন ল্যাঙ্গুয়েজটা কাজ করে প্যাকেজের মাধ্যমে। এখানে আমরা কিছু নাম দেখতে পাচ্ছি, যেমন পান্ডাস, নামফাই, সিবন, ম্যাটপ্লটলিব, এইগুলো হচ্ছে প্যাকেজ। আমরা যখন ডেটা নিয়ে কাজ করবো, এই প্যাকেজের ভিতরে কিছু ফাংশন থাকে, প্রতিটা প্যাকেজ তৈরি হয় ফাংশন দিয়ে। তো এই প্যাকেজের ভিতরে কিছু ফাংশন থাকে, ওই ফাংশনটা আমরা ইউজ করি, জাস্ট ওই ফাংশনের ভিতরে আমরা ডেটাটা দেই, তারপরে ওই ফাংশনটা যেভাবে বিল্ড ইন করা আছে ওইভাবে কোডটা রান হয়। জাস্ট এইটুকুই। পাইথন আসলে কিছু না, একটা ল্যাঙ্গুয়েজ যেটা আসলে প্যাকেজের মাধ্যমে কাজ করে। তো এখানে এই সব প্যাকেজ হচ্ছে যায় বিল্ট ইন, মানে এইগুলা আমাদের মতোই কেউ তৈরি করে রাখছিল, জাস্ট আমরা ওইটা ইউজ করি। আমরা আলাদা কিছু আবিষ্কার করি না, জাস্ট ওইগুলো ইউজ করে আমাদের যে কাজগুলো দরকার ওইগুলো করি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। তো আমরা ডেটাটা ডিফাইন করছি এখানে। ডেটাটা ডিফাইন করার ক্ষেত্রে আগে প্যাকেজটা লোড দিতে হবে, কারণ এই প্যাকেজগুলো ইউজ করে আমরা হচ্ছে পাইথনের সব কাজগুলো করব। তো আমরা কি কি প্যাকেজ ইউজ করতেছি? পান্ডাস, নামফাই, সিবন, ম্যাটপ্লটলিব। এখানে পান্ডাস আর নামফাই এই দুইটা হচ্ছে ডেটা সায়েন্সের অ্যানালাইসিসের জন্য ইউজ করি, আর সিবন আর ম্যাটপ্লটলিব হচ্ছে প্লট করার জন্য। তো আমরা একটু ডেটাটা দেখি। ডেটাটা হচ্ছে আমরা ডেটাটা একটু চেহারাটা দেখি, যে ডেটাটা আমি কি নামে সেভ করছি, ডেটা নামে সেভ করছি। তাহলে ডেটা ডট হেড আমরা যদি এইটা দেই তাহলে ডেটাটা দেখা যাবে। সরি,
সরি, ডেটাটার আবার নামটা আমরা হচ্ছে ডিএফ দিয়েছি। ডিএফ ডট হেড। তো ডেটাটা আমরা ডিএফ নামে দিয়েছিলাম, তো ওই ডেটাটাই আর কি দেখাচ্ছে। এটা আগেরই ডেটা, জাস্ট আমরা হচ্ছে ডেটাটা এখানে লিখেছি। তো ডেটাটা আমরা দেখতে পাচ্ছি। জাস্ট ডেটা দেখার, আমি আগেই বলেছিলাম যে আমাদের সব ডেটাই কিন্তু 10টা 20টা করে ডেটা থাকবে না। আমাদের 1 লাখ অবজারভেশন থাকে, 1 লাখ 2 লাখ 3 লাখ অবজারভেশন অনেক বেশি থাকে। তো আমরা আসলে শুধু অবজারভেশনের প্রথম 5 বা 10টাই দেখতে চাই। তাই আমরা হচ্ছে ডিএফ ডট হেড দিয়ে জাস্ট ডেটাটার স্ট্রাকচারটা দেখি। ডিএফ ডট হেড দিলে প্রথম 5টা অবজারভেশন দেখায়। জাস্ট ডেটাটা আমি স্ট্রাকচারটা দেখলাম। দেখার পরে এখন হচ্ছে আমরা ডেটাটা নিয়ে যেহেতু কাজ করব, তো আমরা কি করেছি, এখানে জাস্ট হচ্ছে যে মেল আর ফিমেলকে 1 0 ছিল, সেটাকে আমরা হচ্ছে মেল এবং ফিমেল নামে কনভার্ট করছি। তা আমরা আগেই বলছি যে আমরা 1 কাদের বলছি, যারা মেল তারা হচ্ছে 1, আর 0 কাদের বলছি, যারা ফিমেল তাদের 0। তো এই জন্য আমরা একটা নতুন ভেরিয়েবল বানিয়েছি, যেটা নাম দিয়েছি জেন্ডার লেভেল। এটা একটা নতুন ভেরিয়েবল লাস্টে যুক্ত হবে, যেখানে যারা 1 আছে তাদের মেল বইলা ইন্ডিকেট করব, আর যারা 0 তাদেরকে ফিমেল বইলা। তো এই কোডটা যখন রান দিছি, রান দিতে আমরা যদি একটু টাইমের দিকে লক্ষ্য করি, জাস্ট টাইম কত সেকেন্ড লাগছে, 0 সেকেন্ড। আগের কোডটা রান দিতে কত সেকেন্ড লাগছে, 0 সেকেন্ড। তার আগের কোডটা রান দিতে 2 সেকেন্ড, কারণ অনেক লাইব্রেরি তাদের অনেক ফাংশন আছে, ওইটা ইনপুট করা লাগে। তো টোটাল কত সেকেন্ড লাগছে, টোটাল যদি আমরা ধরি অ্যারাউন্ড 3 সেকেন্ড লাগছে। 0 সেকেন্ড বলতে 1 সেকেন্ডের কম, তাই 0 সেকেন্ড দেখাচ্ছে। তো এই কাজটুকু যদি আমরা হচ্ছে এসপিএসএস বা এক্সেলে তো করাটা খুবই টাফ। এক্সেলেও যদি করতাম অ্যারাউন্ড 10 মিনিট তো লাগতোই। আমরা কিন্তু এসপিএসএস এ কাজ দেখছি, তার ভিতরে হচ্ছে যে জিনিসগুলো করা ঠিক আছে কিনা, বা হচ্ছে একটা কাজ বারবার করা লাগছে, কিন্তু এখানে আমরা 3 সেকেন্ডের মধ্যে পুরো কাজটা করতে পারছি। সেখানে একটা নতুন ভেরিয়েবল জেনারেট করছি, সেটার নাম হচ্ছে জেন্ডার লেভেল। তো জেন্ডার লেভেলে যারা 1 ছিল তারা মেল হয়ে গেছে, আর যারা 0 ছিল তারা ফিমেল হয়ে গেছে। জাস্ট আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করার জন্য, অ্যানালাইসিসের জন্য ভালো মতো বুঝি, এই জন্য নিছি। এসপিএসএস এও এটা নেওয়া যায়, এটা লেভেল লেভেলিং বলে। ওটা হচ্ছে আরো বিস্তারিত করা গেলে দেখাইতাম। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটা আমরা জাস্ট হচ্ছে ডেটাটাকে আরেকটু মডার্নাইজ করছি, যে জেন্ডারটা একটু 1 0 ছিল, সেটাকে মেল ফিমেল নিছি। 1 0 রাখলেও প্রবলেম হইতো না, জাস্ট বোঝার সুবিধার জন্য। তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা হচ্ছে কি কি বের করেছি, মিন বের করেছি, মিডিয়ান বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি, আর তারপর সবগুলো প্রিন্ট করেছি। এখন একটা প্রশ্ন, আসলে অনেক সময় হয় কি, আমার ক্ষেত্রেও এটা প্রবলেম, আমি জানি না আপনাদের ক্ষেত্রে প্রবলেম কিনা। যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, এই কোডগুলা দেখেই ভয় লাগতেছে। এটা একটা সত্য কথা, যে এই কোড দেখলেই ভয় লাগে, যে এই ফুল স্টপ দেওয়া, এই ইনভার্টেড কমা দেওয়া, এই মিনের পরে আবার ব্র্যাকেট দেওয়া, দেখাটা খুবই মানে আতঙ্কজনক, মানে আতঙ্ক জাগায় মনে। আর হচ্ছে খুবই ইরিটেট লাগে বা অনেক ভয় লাগে, এটা আমি পারবো কিনা, বা এটা অনেক কঠিন। আসলে জিনিসটা কি, এই জিনিসগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমিও ভুলে যাই, আপনারাও ভুলে যাবেন, সবাই ভুলে যায়। তো এই জিনিসটা কি, এখন আসলে কোড মুখস্থ করার দিন নাই। জাস্ট হচ্ছে কোডে কি বলছে এইটা মনে রাখতে হবে। আমি আপনার এইটা দেখাচ্ছি না, এটা আপনার মুখস্থ করা লাগবে না। মানে আমিও ভুলে যাই, আমি আজকে যা লিখছি কালকে হয়তো বা ফুল স্টপ কমা ভুলে যাইতে পারি, এটা স্বাভাবিক। এখন মূল কথা হচ্ছে কি, অনেক এআই টুল আসছে, তো আপনার বইলা দেবে যে ভুল হইলে, যে ভুলটা কোথাও বইলা দেবে। বাট আপনি কি করতে চাচ্ছেন বা কি করতে হয়, এইটা নিয়ে ধারণা রাখা। জাস্ট এই জিনিসটা খেয়াল রাখেন। আমি জাস্ট হালকা ভাবে বলতেছি, আপনাদের মনে রাখার কোনো দরকার নাই। জাস্ট কোড দিয়ে কি করতে হয়, কখন কি করতে হয়, এইটা বোঝা। আমি যে বলছিলাম না, ইনটিউশন, ভিজুয়ালাইজেশন, ওইটাই মূলত ফোকাস দিতে হবে। বর্তমান পৃথিবীটা কম্পিটিটিভ, তো মনে রাখার কিছু নাই, ডেটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। জাস্ট হচ্ছে কেন করি, কি করতে হয়, কখন করতে হয়, এইসব খেয়াল রাখতে হয়। তো আমরা দেখি, তো এভারেজ স্যালারিটা বের করছি কিভাবে, ডিএফ ডেটা ফ্রেমের ভিতর স্যালারি নামে একটা কলাম ছিল। ডেটা ফ্রেমের ভিতর স্যালারি নামে কলাম ছিল, তো এটা থার্ড ব্র্যাকেট এইভাবে লেখে। তো ডাটা ফ্রেমের ভিতর যে স্যালারি নামের যে কলাম, এই থার্ড ব্র্যাকেট দিয়ে লেখে। তো এটা স্যালারি নামের কলামটা সিলেক্ট হবে, সিলেক্ট হওয়ার পরে তার মিন বের করবে। হুম। তো এইটাকে আমরা একটা, পাইথনের স্ট্রাকচার একটু আলাদা, সেটা হচ্ছে আর, অথবা অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে আর, যেহেতু আপনারা পাইথন শিখতেছেন তাই পাইথনের কথাই বলে, আর এর সাথে তুলনা না দিয়ে।
তো পাইথন কি করে, প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে, এইটুকু হচ্ছে অবজেক্ট, ডিএফ ডট স্যালারি, সবার স্যালারিটা অবজেক্ট হিসাবে নিছে। তো অবজেক্ট আমার কাছে আছে, এখন অবজেক্ট দিয়ে আমি যে কোনো কিছু করতে পারি। হুম। তো অবজেক্টটা আমার কাছে আছে, আমার কাছে টাকা আছে, এখন টাকা দিয়ে আমি যে কোনো কিছু করতে পারি। টাকা দিয়ে আমি চাইলে একটা মোবাইল কিনতে পারি, টাকা দিয়ে আমি চাইলে একটি ল্যাপটপ কিনতে পারি, যে কোনো কিছু করতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে এই অবজেক্ট। এখন অবজেক্টে আমরা কি করতে চাই, অবজেক্টে আমরা মিন বের করতে চাই। তো পাইথন কি করে, প্রথমে অবজেক্ট লিখে, অবজেক্টের পরে ডট দিয়ে ফাংশন লিখে, মানে যে জিনিসটা আমরা করতে চাই, প্রথমে অবজেক্ট, তারপরে যে কাজটা করতে চাই ওইটা লেখে। ঠিক আছে। তো ডিএফ ডট স্যালারি, স্যালারি কি বের করব, মিন বের করব। তাহলে এভারেজ স্যালারিতে আমাদের মিন ভ্যালুটা অ্যাসাইন হবে। এভারেজ স্যালারি নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, যে ভ্যারিয়েবলের মান হবে স্যালারির মিন। এভারেজ এইজ, তো এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে ডট দিয়ে আমরা ফাংশন লিখেছি। তো ডিএফ এইজ, এইজের যে স্যালারি, সরি, এইজের যে কলামটা আছে, তার মিন হচ্ছে যে আমরা ক্যালকুলেট করব, যেটা হচ্ছে এভারেজ মিনে আমাদের স্টোর থাকবে। তারপরে মিডিয়ান স্যালারি, এই দেখেন আগেরটাই আমরা ডিএফ ডট স্যালারি, এইটা কিন্তু চেঞ্জ করি নাই, আগের মতোই, আগের মতোই হুবহু। কিন্তু ডটের পরে এখন মিন বের করতে চাচ্ছি না, চাচ্ছি কি মিডিয়ান বের করতে। ঠিক আছে। তো এখানেও এই জিনিসটা কিন্তু হুবহু মিলে যাচ্ছে, হুবহু। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাচ্ছি, তাই ফাংশনটা দেখেন, কোড জিনিসটা দেখে অনেক ভয় লাগে, বাট একই জিনিস বারবার করতেছি, জাস্ট একটু চেঞ্জ। এইটুকুই আসলে আমরা হচ্ছে যে মানে প্রোগ্রামিং এর এইটাই হচ্ছে বিউটি। আর এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা যেটা করতে করতে বুঝে যাব। তো এটাও কিন্তু রান হইতে অতটা টাইম লেগে নাই, 0 সেকেন্ড। তো এখানে দেখা যাচ্ছে যে এভারেজ স্যালারি হচ্ছে 23,750, 675 টাকা। এভারেজে 30.53 ইয়ার্স। মিডিয়ান স্যালারি কত দেখাচ্ছে, আর স্যালারি ভেরিয়েশন কতটুকু। তো এই জিনিসটা আমরা হচ্ছে এইজের জন্য এটা বের করতে পারি। তো আমার যেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা কিন্তু একসাথে অনেকগুলো বের করেছি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের তো এই কোড লিখতে অনেক টাইম যাবে। হ্যাঁ, অল্প টাইম যাবে কোড লিখতে, এটা আমি বলি। কিন্তু আপনি যখন একবার কোডটা লিখবেন, এই কোডটা আপনি হচ্ছে এই ডেটার জন্য ইউজ করছেন, আপনি নতুন একটা ডেটা চাইলে তার জন্য ইউজ করবেন, আপনি 100টা ডেটা চাইলে 100টার জন্য ইউজ করবেন, 200টা চাইলে 200টার জন্য ইউজ করতে পারবেন। কিন্তু কোডটা একবারই লিখছেন, জিনিসটা আপনার স্ট্রাকচার ওয়েতে আছে, আপনি এটা চাইলে যখন ইচ্ছা তখন ইউজ করতে পারবেন। তো এইটা হচ্ছে এটার বিউটি। আর আপনার এটা রান হইতে টাইম লাগছে কত, 0 সেকেন্ড, 1 সেকেন্ডের কম। আর আপনি চিন্তা করেন যে লাখ লাখ ডেটা আসবে, আমাদের 10টা ডেটা আসবে না। এটা তো 10টা ডেটার জন্য আমরা আস্তে আস্তে হাতে কলমে বের করতে পারি, লাখ লাখ ডেটা যখন আসবে, তখন এই জিনিসটা হিসাব করার জন্য প্রতিটার জন্য লাখ লাখ ক্যালকুলেশন করা লাগবে। ওই লাখ লাখ ক্যালকুলেশন এক্সেলে করাটা সম্ভব না, আমাদের সিলেক্টই করতে পারবো না। তারপরে আমরা যদি এসপিএসএস এ করতে চাই, এসপিএসএস এ ডেটা সিলেকশনের সময় অনেক সময় প্রবলেম হয়, অনেক সময় হচ্ছে অনেক আপার লেভেলের কাজ করা যায় না। আমরা হচ্ছে কোরিলেশন, টি টেস্ট, সামথিং কিছু টেস্ট করতে পারি, কিন্তু এমনও আছে যে একটা টেস্ট বা একটা স্ট্যাটিস্টিক্স আবিষ্কার হয়েছে 2018 সালে, যেটা হচ্ছে এসপিএসএস এর ভিতরে নাই। হুম। আপনারা হয়তোবা কজাল ইনফারেন্স সম্পর্কে জানবেন, একটু দেখতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক বা জিনিস, যে কজাল ইনফারেন্সটা খুব মডার্ন একটা স্ট্যাটিস্টিক্স এর শাখা। তো ওইখানে এখন নতুন নতুন সূত্র, ফর্মুলা, টেস্ট আবিষ্কার হচ্ছে। তো ওই জিনিসগুলোতে এসপিএসএস এ নাই, এসপিএসএস একটু আহ, মানে ব্যাকডেটেড, অনেক জিনিস পাওয়া যায় না, বা অনেক সময় আমাদের অনেক ফাংশন নিজেদের ক্রিয়েট করে নিতে হয়, যেটা আসলে এসপিএসএস এর সম্ভব না। অনেক সময় হ্যান্ডেল করার ক্ষেত্রে অনেক প্রবলেম আরো হয়। তো এই জন্য পাইথন ইজ দি বেস্ট। আচ্ছা, এখন আমরা ক্রস টেবুলেশনটা ওখানে দেখাইতে পারি নাই, সঙ্গত কারণ হচ্ছে এখানে কোডটা করা, ওখানে যেহেতু কোডটা করা নাই, আমার ওইটা আবার করা লাগতো, অনেক টাইম যাইতো, তাই আমি হচ্ছে ক্রস টেবুলেশনটা ওখানে দেখাই নাই, তবে একেবারে ইজি। আমরা হচ্ছে যে জাস্ট 2-3টা ক্লিকের মাধ্যমে ওটা দেখাইতে পারি। ক্রস টেবলটা, ক্রস টেবলটা কি এইটা বুঝতে হবে। ক্রস টেবল মানে কি, দুইটা ভেরিয়েবলের যখন ফ্রিকোয়েন্সি গুলো একসাথে দেখি তখন তাকে হচ্ছে ক্রস টেবল বলে। তো আমরা হচ্ছে আম, এখানে হচ্ছে ভেরিয়েবল, এখানে আম, আমরা একসাথে 3টা ভেরিয়েবল দেখছি। এখানে যেটা করছে, আমি জাস্ট আউটপুটটা আগে হচ্ছে আপনাদের বুঝাই। তো ক্রস টেবলের আরেকটা এক্সাম্পল দিলে ভালো হতো। তো এখানে আমরা দেখি জেন্ডার লেভেল, জেন্ডার লেভেল মানে জেন্ডার, ফিমেল মেল, ফিমেল মেল, দুইটা হচ্ছে র বানাইছে। প্রথম রোয়ে যে ক্যালকুলেশন গুলো করবে তা শুধু ফিমেলদের জন্য,
আর দ্বিতীয় রো এর যে ক্যালকুলেশনটা করবে তার শুধু মেলদের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে যেটা করছে, আপনি এইদিকে একটু লক্ষ্য করেন, ওখানে দেখলে আপনি বুঝবেন মিন বের করছে। এটা যে ক্রস টেবুলেশন বের করছে, মিন বের করছে। তো মিনটা বের করছে আলাদা সেপারেটলি। সেপারেটলি কাদের জন্য? জেন্ডার লেভেলের সাপেক্ষে। আগে আমরা যে মিন বের করছিলাম সেটা ওভারঅল মেল ফিমেল সবার জন্য, কিন্তু এখন মিনটা সেপারেট হবে। মেলদের জন্য আলাদা মিন, ফিমেলদের জন্য আলাদা মিন। আলাদা মিন, মিন মানে অ্যাভারেজ, অ্যাভারেজটা কত আলাদা। তো আমরা হচ্ছে ফিমেলদের জন্য অ্যাভারেজটা দেখতে পাচ্ছি, স্যালারির অ্যাভারেজ হচ্ছে 26,066 টাকা সামথিং। আর এই যে হচ্ছে গড়ে ফিমেলদের বয়স হচ্ছে 26 বছর। আর মেলদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে 2240 টাকা, আর মেলদের এজ হচ্ছে 33 বছর। তো কিছুটা একটু ডিসক্রিপেন্সিস, একটু বৈষম্য দেখতে পাচ্ছি যে ফিমেলরা চাকরি করলে তাদেরকে স্যালারি বেশি দেওয়া হয়। জাস্ট জোকিং, এটা আমরা হচ্ছে বলতে পারি না। জাস্ট এখানে ডেটাটা যেটা বলতেছে, আমার ডেটাটা একটা হাইপোথেটিক্যাল ডাটা, এটা ট্রু ডেটা না। তবে আমরা এরকম ডেটার বিহেভিয়ারটা ধরতে পারি যখন ক্রস টেবল করি, আলাদাভাবে কোনো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাপেক্ষে আলাদাভাবে যখন মিন বা অন্যান্য স্ট্যাটিস্টিক্স বের করি, তখন আসলে ধরতে পারি যে কোনো বৈষম্য হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছি কি ফিমেলদের স্যালারি বেশি দিচ্ছে, তাদের অ্যাভারেজ বয়সও কম, মানে তারা ইয়ং বয়সে হয়তো বা চাকরিতে ঢুকতে পারতেছে। আর মেলদের ক্ষেত্রে ইন স্যালারিটাও কম, আবার তাদের এইজও অনেক বেশি। এইরকম অনেক জিনিস আমাদের চারপাশে, অনেক ডেটা আছে। আসলে আমরা যা করি সবই ডেটা, চারপাশে প্রচুর পরিমাণে ডেটা। এইভাবে অনেক বৈষম্য বা অনেক জিনিসে আমরা ধরতে পারি যদি আমরা হচ্ছে ডেটাটা ভালো মতো হ্যান্ডেল করতে পারি, ডেটা দিয়ে ভালো মতো অ্যানালাইসিস করতে পারি। তো আমার কাছে একটা ডেটা আছে, তো বাংলাদেশের পুরো সামগ্রিক ওইখানে যদি আমি এইরকম দেখি, তাহলে অবশ্যই আমি একটা প্রশ্ন করতে পারবো যে অবশ্যই আহ আগে যে কথাটা বলা হইতো যে ফিমেলরা বঞ্চিত, এটা সত্য না, কারণ তারা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। তারা তারা তাদের ইনকাম ছেলেদেরকে সারপাস করছে। তো যাই হোক, এটা জাস্ট হাইপোথেটিক্যাল ডাটা, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু নাই। তো হচ্ছে এখন আমরা কোরিলেশনটা বলছিলাম যে একটার সাথে আরেকটা কতটা কানেক্টেড। তো কোরিলেশন, আমরা কাদের কাদের কোরিলেশন করছি এটাকে বলে কোরিলেশন ম্যাট্রিক্স। কোরিলেশন ম্যাট্রিক্স আপার লেভেলের জিনিস, জাস্ট পাইথনে এইটা হচ্ছে অটোমেটিক দেয়। তো আমরা জাস্ট কোরিলেশনটা দেখবো এখন। কোরিলেশন হচ্ছে এইজ আর স্যালারির জিনিসটা হচ্ছে কি, এইখানে এইজ আছে আর এইখানে স্যালারি আছে, এইজ আর স্যালারি মিললে এই ভ্যালুটা আসছে। তো কোরিলেশন কত দেখতে পাচ্ছি, 0.133 925। কোরিলেশনের ভ্যালুটা আমি বলি, ম্যাথমেটিক্সে আমি যাব না, আমি জাস্ট হচ্ছে রেঞ্জটা বলি। কোরিলেশন হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত হতে পারে। যদি 1 হয় তার মানে কি পারফেক্ট পজিটিভ কোরিলেশন, মানে একটা বাড়ার সাথে সাথে আরেকটা সেম হারে বাড়তেছে, একটা বাড়ার সাথে সাথে আরেকটা সেম হারে বাড়তেছে। আর নেগেটিভ কোরিলেশন মানে একটা বাড়তেছে আর একটা কমতেছে। তো নেগেটিভ কোরিলেশনের বাস্তব হাজারো ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি। যে হচ্ছে ভাইয়া বৃষ্টি পড়ার হারের সাথে স্কুলে যাওয়ার হার। তো বৃষ্টি বেশি পড়লে পোলাপান স্কুলে কম যাবে, বৃষ্টি কম পড়লে পোলাপান স্কুলে বেশি যাবে। তো এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তো নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে মানটা নেগেটিভ হয়। -1 মানে একেবারে পিওর নেগেটিভ কোরিলেশন। এখানে দেখা যাচ্ছে কি যে হচ্ছে যে এইজের সাথে স্যালারির কোরিলেশনটা হচ্ছে 0.133925। জিরো মানে কোনো কোরিলেশন নাই, কিন্তু এটা 0.13, খুবই কম। আমরা ধরি যে সাইডের উপরে যদি কোরিলেশন থাকে ওটা খুব ভালো কোরিলেশন, কিন্তু সাইডের নিচের কোরিলেশনটা আসলে অতটা কোরিলেশন ভালো না, আর একটা র্যান্ডমনেস। তাহলে এই কোরিলেশন দিয়ে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে এইজ আর স্যালারি, এইখানে আসলে এইজ বাড়লে যে স্যালারি বাড়বে বা এইজ কম হইলে যে স্যালারি কম হবে এমন কিন্তু না। কারণ হচ্ছে কোরিলেশনটা খুবই লো, মানে একটার সাথে আরেকটা রিলেশনটা অতটা স্ট্রং না। তো যে কোনো কিছু হইতে পারে। এখন আমরা বিউটি, এটা এটা সম্পর্কে আমরা করবো না, ক্লাসটা খুব দ্রুত শেষ করে যাব। যে জিনিসটা হচ্ছে যে সেটা হচ্ছে বিউটি অফ দি গ্রাফ ইন পাইথন। পাইথনে আসলে গ্রাফটা কতটা সুন্দর দেয় আর কতটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এখানে আমরা জাস্ট লিখেছি গ্রাফ গুলো, কোডটা আগে করা ছিল তাই হচ্ছে আমাদের টাইম লাগে নাই। তো এইটা রান হইতে কতক্ষণ লাগছে, 1 সেকেন্ড। তো আমরা কয়টা গ্রাফ পেয়েছি, 3টা গ্রাফ। প্রথম গ্রাফটা হচ্ছে বার প্লট। বার প্লটটা আমরা কিসের জন্য পাই, বার প্লটটা আমরা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার জন্য পাই, অর্ডিনাল ডেটা আমরা বলি। তো মেল আর ফিমেল, ঠিক আছে, মেল আর ফিমেলের এখানে অ্যাভারেজ স্যালারি দেওয়া আছে। মানে আমরা কিন্তু আগেই এইটা কম্পেয়ার করছি যে মেল আর ফিমেলের অ্যাভারেজ ইনকামটা কেমন, দেখছি আসলে সংখ্যায়।
তো ওইটা যদি আমরা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখাই ভিজুয়ালাইজেশনটা খুব ভালো হয়। তো আমাদের দেখেছি যে মেলের যে বারটা আছে ওই বারটা 2000-এর কিছুটা বেশি, আর এটা প্রায় 3000 সুই সুই। তার মানে দেখা যাচ্ছে কি যে হচ্ছে যে ফিমেলদের ইনকাম বেশি। তো এটা আমরা আগেই বলছি, কিন্তু গ্রাফে যখন আমরা তাকাবো জিনিসটা আমাদের মনে যতটা নাড়া দেবে সংখ্যা জিনিসটা অতটা নাড়া দেয় না। এই জন্য গ্রাফ হচ্ছে বেস্ট ওয়ে টু ভিজুয়ালাইজ এনিথিং। তা গ্রাফের মাধ্যমে ডেটাটা যতটা ভালোভাবে বোঝা যায়, আসলে সংখ্যা দিয়ে ওর সংখ্যা লেখা থাকে কিন্তু ওটা মনের ভিতর ততটা ঢুকে না। মানে আমরা ছবি দেখে জিনিস মানে মনে রাখতে পারি বেশি। তারপরে এইজের দিকে তাকাই, এইজের ডিস্ট্রিবিউশনটা এটাও জাস্ট রেঞ্জ আকারে দিয়েছে যে 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 45। তো দেখা যাচ্ছে কি 25 থেকে এখানে মেবি 28 বছর আছে, 25 থেকে 28 বছরের মানুষ বেশি ছিল 4 জন। আর হয়তোবা 29 থেকে 33 পর্যন্ত মানুষ ছিল 2 জন, তারপরে একজন, তারপরে একজন। এইরকমই ডেটাটা দিছে। তো ভিজুয়ালাইজ করা যাচ্ছে কি আমরা যে ডেটাটা নিয়ে কাজ করতেছি সেই ডেটাটা আসলে ইয়ং জেনারেশন বেশি, ইয়ং পপুলেশন বেশি। তো আমরা যে ডেটা থেকে অ্যানালাইসিস করে যে রেজাল্টটা পাবো ওই রেজাল্টটা ইয়ং পপুলেশনের জন্য বেশি অ্যাপ্লিকেবল। এখন এই ডেটা থেকে আমি যে রেজাল্টটা পেলাম সেটা তো 60 বছরের মানুষের জন্য বা 50 বছরের মানুষের জন্য আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমার অ্যানালাইসিসে হচ্ছে হয়তোবা 24 বছর থেকে 45 বছর পর্যন্ত মানুষ ছিল। তো এই জিনিসগুলো আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা যে ডেটা সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছি সেই ডেটাটা কাদের জন্য অ্যাপ্লিকেবল। এখন এটা বাংলাদেশের ডেটা, এই ডেটা দিয়ে আমেরিকার মানুষের যাচাই করা যাবে না। বাংলাদেশে হয়তো বা মহিলাদের ইনকাম বেশি যারা চাকরিজীবী, মেলদের চাইতে, কিন্তু আমেরিকা উল্টো হইতে পারে, যেখানে ডেটা ওইখানেই ওইখানের জন্যই অ্যাপ্লিকেবল, আর কনক্লুশনটা ওইখানের জন্যই ড্র করতে হবে। আচ্ছা, তো জেন্ডার লেভেল আমরা মেল ফিমেল নিয়ে কাজ করছি। এই গ্রাফটা সম্পর্কে জাস্ট আমি বলি, হাজারো টাইপের গ্রাফ আছে। আমার জাস্ট হচ্ছে আপনাদেরকে জাস্ট এই ফিলটা দেওয়া যে পাইথন কেন শেখা দরকার, প্লাস ডেটা অ্যানালাইসিস আসলে কেন শেখা দরকার। আমাদের আসলে জব বেসের জন্য না, আমাদের লাইফটাকে আরো মিনিংফুল আর অ্যানালাইসিসটা আমাদের পারফেক্ট মানে মানে বর্তমান লাইফে ইউজ করার জন্য সব জায়গায় আমরা ইউজ করতে পারি। জাস্ট এইটাই আমার ফিল দেওয়া, সব জায়গায় ইউজ করতে পারি। আর ডেটা অ্যানালাইসিসটা বর্তমান বিশ্বের জন্য খুবই প্রয়োজনীয়, অত্যধিক প্রয়োজনীয়। তো এটা সবারই শেখা উচিত, যে কোনো যার দরকার না তারও শেখা উচিত। আচ্ছা, যাই হোক, আমরা একটু ডেটা অ্যানালাইসিসের লাস্টের গ্রাফটা দেখি। তো গ্রাফে আমরা স্ক্যাটার প্লট দেখতেছি। স্ক্যাটার প্লট কাদের দেখতেছি? স্যালারি আর এইজের স্ক্যাটার প্লট দেখতেছি। তো এখন একটা জিনিস দেখি, আমরা হচ্ছে লেবেলিং করছি, কালারটা আলাদা করছি। কাদের সাপেক্ষে কালারটা আলাদা করছি? জেন্ডার লেভেলের সাপেক্ষে। তো স্ক্যাটার প্লটে স্যালারি আর এজের পয়েন্ট গুলো দিছে। এটা হচ্ছে আমরা করছি না, এক্স ওয়াই গ্রাফ থাকে, ওই গ্রাফের মধ্যে পয়েন্ট গুলো বসানো, জাস্ট এইটা স্ক্যাটার প্লট। ঠিক আছে। তো মেলদের আমরা হচ্ছে ব্লু কালার দিছি, ফিমেলদের হলুদের মতো কালারটা, ঠিক আমি ই করতে পারি না, নামটা খেয়াল নাই। তো দেখি আমাদের হচ্ছে ফিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এইখানে আর একটা একেবারে নিচে আছে, কিন্তু মেল গুলো একেবারে মাঝামাঝি, যে স্যালারি আর এইজ। তো কোরিলেশন যদি পারফেক্ট কোরিলেশন হয় তাহলে একেবারে এইভাবে উপরে ওঠে, এইভাবে পারফেক্ট পজিটিভ কোরিলেশন হলে এইভাবে যে একটা বাড়তেছে আর একটাও বাড়তেছে। আর নেগেটিভ কোরিলেশনে এইভাবে যায়। আমি স্লাইডটা দেখাইতে পারলে ভালো হতো, টাইম নাই, স্লাইডে আমার কিছুটা ছিল। তো আমি জাস্ট এটা বুঝাইতে চাচ্ছি যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে স্যালারি আর এইজের ডিস্ট্রিবিউশনটা কেমন। আর হচ্ছে মেলরা মাঝামাঝি অবস্থানে আছে, কিন্তু ফিমেল একটু স্কার্টার প্লাস হাইও আছে আবার লো আছে। আর হচ্ছে এখানে কোনোভাবে একটা পজিটিভ কোরিলেশন বা নেগেটিভ কোরিলেশন কল্পনা করা যায় না, এই জন্যই আমরা হচ্ছে কোরিলেশন হচ্ছে এত কম পেয়েছিলাম। তো আজকের ক্লাসটা এইটুকু। জাস্ট আমি আর কি ট্রাই করেছি, বা আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আপনাদের ওই ফিল্ডটুকু দেওয়া যে কেন ডেটা অ্যানালাইসিস করা উচিত। আর এসপিএসএস খারাপ না, আমি কখনো এসপিএসএস খারাপ বলি না। এসপিএসএস প্রথমে এসপিএসএস শেখা উচিত, পাইথন শেখার আগে প্রথমে এসপিএসএস শেখা উচিত। এসপিএসএস শিখতে বেশি টাইমও লাগে না। তো এসপিএসএস টা আগে আমাদের শেখা উচিত, তারপরে পাইথন শেখা উচিত। আর হচ্ছে বর্তমান বিশ্বে 4-5 বছরের পরে সব বাস্তবতায় চেঞ্জ হয়ে যাবে। যে যে পেশায় থাকুক তার ডেটা সম্পর্কে ধারণা থাকাটা অত্যাবশ্যকীয় হয়ে যাবে। বর্তমানে ডেটা ড্রাইভেন ডিসিশন নেওয়া লাগবে, পৃথিবীর সাথে যুদ্ধ করে থাকা লাগবে, কম্পিটিটিভ সবাই। এক্সপিরিয়েন্স হচ্ছে যে আপার লেভেলের এক্সপিরিয়েন্স লাগবে।
আর হচ্ছে এখন যেমন ইংলিশে স্কিল লাগে, তখন তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি এখনই আমরা যদি বিদেশে যাই আর ট্রান্সলেটর ইউজ করি আমরা কিন্তু পারি, মানে ডেটা আসলে কতটা সবকিছু সহজ করে দিছে। তো আমার মনে হয় এখন যেরকম ইংলিশ দরকার, ভবিষ্যতেও লাগবে, তার সাথে সাথে ডেটার দক্ষতা বা ডেটার জ্ঞানটাও দরকার। তো এই আশা করি আমি যতটুকু পারছি আপনাদের ডেটা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আজকের ক্লাসটা উম এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, বাই। নাফিস ভাই, আসসালামু আলাইকুম। নাফিস ভাই, শুনতেছেন? হ্যালো। জি ভাই, শুনতেছেন আমাকে? হ্যাঁ ভাই, শুনতেছি। জি, আমাদের স্টুডেন্টরা কোনো কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন আমাদের না ভাইকে। হয়তোবা আগামী ক্লাস অন্যজন নিবেন, আপনারা চাইলে এখন ভাইকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোর্সের যে ক্লাসগুলা, ওইগুলো তো রেকর্ডেড ক্লাস সবগুলাই না? আর সপ্তাহে 2টা ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, তাই তো? আরিফ ভাই, আপনি এই ব্যাপারে একটু বললে ভালো হইতো, আপনি যদি একটু জি ডিটেলসটা জি জি। বলতেন। হ্যাঁ, ভাইয়া আপনি যে কোশ্চেনটা করেছেন, আসলে আমাদের কোর্সের প্যাটার্নটা এরকম হয়। আমরা প্রত্যেকটা টপিকের উপর আগে প্রি রেকর্ডেড ভিডিওগুলো রেকর্ড করা থাকে, আমাদের ইনস্ট্রাক্টর করে থাকেন, সেটা আপনাকে অগ্রিম দেওয়া হয়। আর তারপরে ওইটা আপনারা দেখে ক্লাসে ঢুকেন। তারপরে ওই একই টপিকের উপর আবার লাইভ ক্লাস হয়। কেন হয়? আপনার লার্নিংটা যাতে দুইবার হয়। আর আপনি আগে থেকে টপিকগুলো যখন জেনে আসবেন তখন ইনস্ট্রাক্টরকে প্রশ্ন করতে পারবেন বা আরো বেশি রিসার্চ করতে পারবেন, পড়াশোনা লার্নিংটা যাতে আরো ইফেক্টিভ হবে। এজন্য আমাদের মানে দুইটা ওয়েতে লার্নিং দেওয়া হয় স্টুডেন্টকে। তো সপ্তাহে 2টা ক্লাসই থাকে ডাটা অ্যানালাইটিক্স এর। প্রথম সপ্তাহগুলোতে, দ্বিতীয় সপ্তাহগুলোতে আমরা হয়তোবা সপ্তাহে 3টা ক্লাস নিয়ে থাকি ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। 15 জানুয়ারি থেকে শুরু হবে, তাই না? আর জি, আমাদের ওইটা 15 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ। একাডেমিক রিলেটেড কোনো কথা বা জিজ্ঞাসা থাকলে নাফিস ভাই থেকে জিজ্ঞাসা করে নিতে পারেন। আচ্ছা, আহ তাহলে কারো কোনো প্রশ্ন আমি ধরে নিচ্ছি নাই। তো আর কি, আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আহ অবশ্যই এখন করতে পারেন। যদি না থাকে আপনারা আরো হচ্ছে ডেটা অ্যানালাইসিস সম্পর্কে উম একটু গবেষণা করবেন আর কি, আমি এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। আর ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।